নয়নতারা এবং মৌলি ষড়যন্ত্র করে 7 পাক ঘোরার আগে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করলো বাণী এবং অনিরুদ্ধকে। তাহলে শেষ পর্যন্ত কে বাঁচালো বাণী এবং অনিরুদ্ধকে? জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো বাণী বলছে মৌলিকে তো নিয়ে আসতে হবে, আজ তো আমাদের একসাথেই বিয়েটা হবে, কিন্তু মৌলি তো এখানে নেই। তখনই দেখা যায় অন্তরা এসে বলতে থাকে, আমরা ইনফ্যাক্ট বাড়ির সব রুমে গিয়ে চেক করেছি, ও কোথাও নেই, শি ইজ মিসিং। অনিরুদ্ধ তখন বলে, আমরা জানতাম সবার সামনে মৌলি বিদ্যুৎকে বিয়ে করতে পারবে না, আজ সেটা নিজেই বুঝে দিয়ে গেল। দাদু তখন বলে, কি বলছো, মৌলি কেন বিয়ে করবে না, অসুবিধা কোথায়? বাণী তখন বলে, সেটা তো আগে জানিয়েছি ছোটোবাবু, কারণ মৌলির বিয়েটা নকল, আর সেটা ঠাম্মিও জানে। আমার তো মনে হয় ঠাম্মি জানালা দিয়ে পালাবার পথটা ঠিক করে দিয়েছে। যার শুনে ঠাম্মি তো হাঁ হয়ে তাকিয়ে থাকে। অনিরুদ্ধ তখন বলে, বিদ্যুৎ এবার সত্যিটা সবাইকে বলে দাও, মৌলি কোথায় গিয়েছে বলো, কেন ওই বিয়ে মণ্ডপে মৌলি তোমার সঙ্গে বিয়ে করতে চায় না, সবাইকে সত্যিটা বলো বিদ্যুৎ। বাণী তখন বলে, ঠাম্মি আপনি আর চুপ করে থাকবেন না, নিজের মুখে সত্যিটা বলুন। বিদ্যুতের মা তখন বলে, এসব কি শুনছি বিদ্যুৎ, সঠিক করে বল, এসব কি শুনছি, চুপ করে কেন আছিস, সব সত্যি বল। বিদ্যুৎ তখন মনে মনে বলে, মা সব সত্যি, মৌলি যেভাবে পালিয়ে যাবে সেটা আমাকে জানায়নি, জানলে তো আমিও পালাবার রাস্তাটা বের করে ফেলতাম, এটা মনে মনে বলতে থাকে বিদ্যুৎ। নয়নতারা তখন বলে, আমার মনে হয় বাণী এবং অনিরুদ্ধর কোথাও ভুল হচ্ছে, মৌলি এই কাজ কখনোই করতে পারে না, মৌলি পালাতে পারে না, মৌলি তো আগে থেকে জানে যে আমি এখানে। এটা বলে ঠাম্মি থেমে। বাণী তখন বলে, তার মানে সব কিছু আগে থেকে আপনি জানতেন, না হলে এরকম বলতে গিয়ে থেমে গেলেন কেন? অনিরুদ্ধ তখন বলে, ঠাম্মি আর উপায় নেই, এবার সবাইকে সত্যিটা বলে দাও। নয়নতারা তখন মনে মনে ভাবতে থাকে, না না, ব্যাপারটা আমাকে সামলাতে হবে, না হলে তো সব প্ল্যান ভেস্তে চলে যাবে। সে জোর করে স্বাভাবিক থাকার চেষ্টা করে আর বলতে থাকে, তোমরা আমাকে ভুল বলছো, দিদিভাই কেন পালাবে, ও তো নিজেই বিয়েতে রাজি হয়েছিল, আমি তো কিছুই বলতে পারছি না, ওর তো পালানোর কোনো কথা নয়। বাণী তখন বলে, না ঠাম্মি, মৌলি রাজি ছিল না, আমরা জোর করে সব নিয়ম ওদের পালন করিয়েছি, এবার বলুন মৌলি কোথায়? নকুল তখন বলে, আগে থেকে নিশ্চয় তুমি কোনো প্ল্যান করেছো, এজন্যই ওকে তুমি নাপাত্তা করে দিয়েছো, তোমার মাথায় তো সবসময় এসব প্ল্যানই খেলে। যার শুনে নয়নতার অনেকটাই ভয় পেয়ে যায়, বলছে, না না, আর চুপ করে থাকতে চলবে না, যেভাবেই হোক ব্যাপারটা আমাকে ম্যানেজ করতেই হবে। দাদু তখন বলে, নয়নতারা কিছু জানলে বলো, চুপ করে থেকো না। নয়নতারা তখন বলে, আরে বাবা, সবাই আমাকে ভুল বুঝছে, আমি বলতে চাচ্ছি বিয়েটা যে হবে সেটা তো আগে থেকেই প্ল্যান হয়েছে, মৌলি তো সমস্ত আচার অনুষ্ঠান আগে থেকেই করেছে, ও তো বিয়েতে রাজি হয়েছিল, সব থেকে বড় কথা পালানো যদি হতো তাহলে ও আগে থেকেই পালাতো, ও তো আমাকে বলেছিল বিয়েটা করে সবার সন্দেহ দূর করে দিবে। এই বাণী ডাকাতটানি যেমন করে মিথ্যে দোষারোপ করছে অকারণে। বাণী তখন বলে, চালাকি করে আপনি কথাটা বদলে দিতে পারেন, তাই বলে সত্যিটা তো আর বদলে যাবে না। মৌলি দধিমঙ্গল গায়ে হলুদ কিচ্ছু করতে চায়নি, আমরা জোর করে করেছি, সবটাই জোর করে করেছি। এখন যখন শুভলগ্নের সিঁথিতে সিঁদুর পড়তে হবে তখন সুযোগ বুঝে পালিয়ে গিয়েছে। পিনাক্ষী তখন বলতে থাকে, মৌলির বন্ধুদের ফোন করুন, ওকে খুঁজে বের করতে হবে। কিন্তু সেই মুহূর্তে ঘটে যায় আরেক বিপদ। তখনই হঠাৎ দাদুর বুকটা চেপে ধরে, দাদু একদম পড়ে যাওয়ার অবস্থা হয়ে যায়, সে আর কোনো কথাই বলতে পারছে না। এটা দেখে চারিদিকে চিৎকার পড়ে যায়। অনিরুদ্ধ দৌড়ে গিয়ে দাদুকে ধরে এবং তাকে ওষুধ খাইয়ে দেয়। নয়নতারা তখন অনেক ভয় পেয়ে যায়, বলছে, তোমার শরীরটা কি খুব খারাপ লাগছে, এখন তোমার ভালো লাগছে, এরকম বলতে থাকে। কিন্তু বাণীর চোখে তখনও সন্দেহ, সে বলে, বাণী তখন বলে, এখন আপনারা চুপ করে দাঁড়িয়ে থাকবেন, মানুষটা অসুস্থ হয়ে পড়েছে, দাদুর কিছু হয়ে গেলে যান, তাড়াতাড়ি মৌলিকে খুঁজে বের করুন, নিয়ে আসুন ওকে। এদিকে দাদুকে পিনাক্ষী এবং অনিরুদ্ধ ধরে আছে। অন্যদিকে সেই সুযোগে বিদ্যুৎ গিয়ে ঠাম্মিকে বলে, ঠাম্মি তাড়াতাড়ি কিছু একটা করুন, মৌলিকে আসতে বলুন, ওই যে একটা নাম্বার আছে না, গোপন নাম্বার, ওই নাম্বারে ফোন দিন, ওকে আসতে বলুন। ঠাম্মি তখন কিছু না ভেবে মৌলিকে একটা ভয়েস মেসেজ দেয়, বলছে, আমার এই ভয়েস মেসেজটা পেলে তুমি আমাকে ফোন করো, খুব জরুরি দরকার, নাহলে বিপদ হয়ে যাবে দিদি, শিবনাথ রায় কিন্তু অসুস্থ হয়ে পড়েছে, যদি একটা কিছু হয়ে যায় বুঝতেই পারছো, তুমি নিশ্চিন্তে বিয়ের মণ্ডপে চলে আসো, বিয়েটা আমি কিছুতেই হতে দিব না, তোমাকে তো আগেই বলেছি সব ব্যবস্থা আমার করে রাখা আছে, তুমি নিশ্চিন্তে চলে আসো। যা দেখে ফেলে বাণী এবং অনিরুদ্ধ, তারা বুঝতে পারে অবশ্যই কিছু একটা প্ল্যান করেছে নয়নতারা।
তখন বাণী বলে, মিস্টার চ্যাটার্জি আপনি দাদুর কাছে থাকুন, আমি বরং বাণীকে নিয়ে চলে আসি। এরপর আমরা দেখতে পাবো কিছুক্ষণ পর বাণী মলিকে নিয়ে আসে আর বলে, আমরা চলে এসেছি। বাণী এবং মলিকে দেখে দাদু যেন অনেকটাই সুস্থ হয়ে যায় এবং চারিদিকে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। দাদু তখন বলে, দিদিভাই তুমি এসেছো? তখন মলি কোনো কথাই বলতে পারে না, এমন ভাব করছে সে কোনো কথাই যেন বলতে পারছে না। বাণী তখন বলে, দেয়াল টপকে পালাতে গিয়েছিল, একটা দাঁত আগেই ভাঙা ছিল, এবার দুটো দাঁত ভেঙেছে, তাই কথা বলতে পারছে না। শ্যামলী যা শুনে অবাক হয়ে যায়, বলছে দেয়াল টপকে পালাচ্ছিল কেন? নয়নতারা তখন বলে, আমার দিদিভাই কখনো এমন করবে না। দাদু পিনাক্ষী সবাই মলিকে প্রশ্ন করলে মলি কোনো কথাই বলে না। মলির হয়ে নয়নতারা বলে, ও বলতে যাচ্ছে ও আসলে বিয়ের জন্য প্রিপারেশন ছিল না, মেন্টাল প্রিপারেশনও ছিল না, এই জন্য একটু ঘাবড়ে গিয়েছিল, এই জন্য নিজেকে ঠিক করার জন্য কোথাও একটু গিয়ে বসেছিল। এরপর দিদিভাই মেডিটেশন সেন্টারে তুমি গিয়েছিলে তাই না? আমি জানি ও এটাই বলতে চাচ্ছে। তখন বাণী মলিকে বলে, যাও মলি, আর দেরি করো না, বিয়ের লগ্ন কিন্তু পেরে যাচ্ছে, বিয়েটা হয়ে যাক তারপর তোমার সঙ্গে কথা বলবো। এরপর শ্যামলী মলিকে নিয়ে যায় সাজানোর জন্য। অন্যদিকে দেখা যায় নয়নতারা চুপে চুপে এক ইলেকট্রিশিয়ানের সাথে কথা বলতে থাকে আর তাকে সব কিছু বুঝিয়ে দেয়। সব কাজ ঠিক হয়ে গেলে তোমার টাকা অ্যাকাউন্টে চলে যাবে, বুঝতে পেরেছ? ঠিক সেখানেই চলে আসে বিদ্যুৎ। বিদ্যুৎ বলে, শুনুন ঠাম্মি, আপনি যত বড় ভিলেনই হন না কেন কিচ্ছু হবে না, আপনাকে আমি বিশ্বাস করতে পারছি না। আপনার নাতনি পালিয়ে গিয়েছে, আগে জানলে আমিও পালিয়ে যেতাম, এবার আপনি যদি কিছু না করেন না তাহলে কিন্তু আমাকেই চিতায় উঠতে হবে। তখনই দেখা যায় পিনাক্ষী চলে আসে। পিনাক্ষীকে দেখে নয়নতারা বিদ্যুৎ ভয় পেয়ে যায়। তখনই বিদ্যুৎ কিছু একটা বলে এখান থেকে চলে যায়, কিন্তু পিনাক্ষীর মনে একটা সন্দেহ থেকে যায়, বলছে কিছু তো একটা চলছে, কি করছে এটা বুঝতে পারছে না পিনাক্ষী। অন্যদিকে আমরা দেখতে পাবো বিয়ের অনুষ্ঠানের পর্ব শুরু হয়ে যায়। মলি এবং বিদ্যুতের শুভ দৃষ্টি হয়। নয়নতারা মনে মনে হাসতে থাকে আর বলে, সব ব্যবস্থা তো হয়ে গিয়েছে, এবার দেখবে বাণী, তোমার আর 7 পাক ঘোরা হবে না, তার আগেই তোমরা দুজন পরে ছাই হয়ে যাবে। এদিকে পিনাক্ষী বলে, তাড়াতাড়ি রীতিনীতি করে পালন করো। বাণী তখন বলতে থাকে, হ্যাঁ মৌলি, তুমিও মালা বদলটা করে নাও, এমনিতে তুমি দেরি করে ফেলেছ। বিদ্যুৎ তখন মালা বদল করতে গিয়ে মনে মনে বলে, বাণী তুই তো মরবি, কিন্তু তোর মেয়েটা আমার হবে আর পুরো সম্পত্তিটাও আমার হবে। এদিকে দাদু অনিরুদ্ধকে আশীর্বাদ করে সোনার চেন দেয় আর বিদ্যুৎকেও দিতে থাকে। বিদ্যুৎ চেনটা দেওয়ার সাথে সাথেই একদম চেনটা লুকিয়ে ফেলে। অন্যদিকে পিনাক্ষী বিদ্যুৎকে আশীর্বাদ করে সুন্দর একটা ঘড়ি দেয়, সেটা দেখে বিদ্যুৎ অনেক খুশি হতে থাকে। অন্যদিকে বাণী বলে ওঠে, আমার মা আসেনি। তখন কল্পনা করতে থাকে, ঈশানী কথা দিয়েছিল অবশ্যই আসবে, কিন্তু এখনও আসেনি। বাণী বলে, না না, এই বিয়ে এখনই হবে না, আমার মা না আসলে আমি বিয়ে করব না। নয়নতারা তখন বলে, ঠিক আছে তুমি সে আশাতেই থাকো, তোমার বিয়ের লগ্ন পেরিয়ে যাবে তবু তোমার মা আসবে না, কথার একটা কথা বলেছিল। তখনই ওইখানে ঈশানী চলে আসে, বলছে, তাই নাকি ছোটো মা, আপনি তো সবই জানেন। যা শুনে নয়নতারা পুরাই হতবাক হয়ে যায়। এদিকে পিনাক্ষীর দাদু সবাই অনেক খুশি হয়ে যায়। মৌলি তো তার মাকে দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়, তার চোখে জল চলে আসে, বলছে মা এসেছে। অনিত তখন বলে, বলেছিলাম না নারীর টান, একেই বলে নারীর টান। ঈশানী তখন বলে, আমি কথা দিয়েছিলাম বাণীকে জয়কে আশীর্বাদ করব, আমার মেয়ে ওর স্মৃতির সিঁদুর মুছে দিতে চেয়েছিল, এজন্যই আমি এসেছি, আমার মেয়ের অন্যায় প্রতিবাদ করতেই আমি এসেছি, যাতে ভবিষ্যতে বাণী সিঁদুরনীকেও অসম্মান করতে না পারে, সেজন্যই আশীর্বাদ করতে এসেছি। পিনাক্ষী আর ঈশানী মিলে সম্প্রদানের জন্য বসে পড়ে। ঠিক তখনই ঠাকুরমশাই বলে, আর মাত্র 2 মিনিট বাকি আছে, একসঙ্গে সম্প্রদান করতে হবে। তখন নয়নতারা বলে, বলেছিলাম না বৌমা, তুমি বাণীর জন্যই সব কিছু করবে আর নিজের মেয়ের জন্য কিছুই করতে পারবে না, তোমার নিজের মেয়ে লগ্নভ্রষ্টা হবে, ওর বিয়েটার হবে না। তখনই মলির পাশে বসে পড়ে নকুল আর নকুলের বউ, দুজন বলতে থাকে, আজকে আমরাই ওকে সম্প্রদান করব, যা দেখে সবাই অবাক হয়ে যায়। দাদু তখন বলে, কি হচ্ছে এসব? পিনাক্ষী তখন বলে, বাবা ওদের যখন সন্তান হয়েছিল, সন্তান তখন মরা সন্তান হয়েছিল, বেঁচে থাকলে মলির বয়সই হতো, তাই ওরা অবশ্যই সম্প্রদান করতে পারে, পরে আমরাও করব। তখন দাদু অনেক খুশি হয়ে যায়। এদিকে বাণী এবং অনিরুদ্ধ যখন 7 পাক ঘুরতে থাকে তখন সবাই অনেক খুশি হতে থাকে। 2 পাক ঘুরে তখনই আমরা দেখতে পাবো নয়নতারা রিমোট চাপ দেয়, সাথে সাথে মণ্ডপের আগুন একদম ধাউ ধাউ করে জ্বলতে থাকে।
এদিকে বাণী এবং অনিরুদ্ধ অবাক হয়ে যায়। তানিয়া চিৎকার করে ডাকতে থাকে মা বলে। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয় এবার অনিরুদ্ধ এবং বাণীকে কে বাঁচাবে? তো নেক্সট আকর্ষণ আপডেটে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।